নির্বাচনে ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিএসি। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। পেঁয়াজের বাম্পার ফলনের আশায় কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। আমদানি নির্ভরতা কমবে বলছে কৃষি বিভাগ। পরাজয় নিশ্চিত জেনেই বুদ্ধিজীবী হত্যা শুরু করে হানাদাররা। 10 ডিসেম্বর শত্রুমুক্ত হয় ময়মনসিংহ, মাদারীপুর, ভোলা ও নড়াইল। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি রচন রহমান। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারের মধ্যে। চূড়ান্ত হয়েছে সিএসির ভাষণও। তফসিল ঘোষণা উপলক্ষে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনাররা। এদিকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনে প্রধান বিচারপতির কাছে 300 বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সংশোধনীতে পোস্টাল ব্যালট বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ ও ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো প্রতীকের বিপরীতে টিক বা ক্রস চিহ্ন না দেয়া, একাধিক প্রতীকে চিহ্ন দেয়া, আদালতের আদেশে কারো প্রার্থিতা ফিরে পাওয়া সহ 6টি কারণ এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আবেদনের প্রেক্ষিতে তাদের নির্বাচনী প্রতীক হুক্কা পরিবর্তন করে চশমা করা হয়েছে। এদিকে তফসিল ঘোষণার রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সিএসি। সাক্ষাতে প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। তফসিল ঘোষণা করতে কমিশন প্রস্তুত বলেও উল্লেখ করেন সিএসি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ এখন নির্বাচনমুখী। এজন্য যে কোনো দাবি দেওয়া পরবর্তী সরকারের কাছে উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয়। দুর্নীতি দমনে বিএনপির সবচেয়ে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে ক্ষমতায় গেলে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অঙ্গীকারও করেন তারেক রহমান। তানজির ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী সেমিনারের তৃতীয় দিনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ নজরদারির তাগিদ দেন রুহুল কবির রিজভী। আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে, এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি সরকার গঠন করেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ উল্লেখ করে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী
হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। ক্ষমতায় থাকলে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে জানিয়ে আগামীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশকে এগিয়ে নেয়ার বিস্তারিত পরিকল্পনা কেবল বিএনপিরই আছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ৩,৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশায় কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা এবার পেঁয়াজের ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশা করছেন তারা। বীজ, সার, কীটনাশক ও অন্য কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে রাখার দাবিও জানান কৃষকরা। এদিকে পেঁয়াজের বাম্পার ফলন অব্যাহত থাকলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাজরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুড়িকাটা পেঁয়াজ চাষে এবার বাম্পার ফলনের আশায় আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চাষিরা। গেল বছরের তুলনায় এবার আবাদও বেশি হয়েছে। খরচ কিছুটা বাড়লেও বাজার দর ভালো থাকায় লাভের প্রত্যাশা তাদের। তবে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে লাভ আরও বেশি হবে বলে মনে করেন কৃষকরা। অঞ্চলে আমরা এই বিশেষ করে ক্ষতি পোষানোর তাগিদে পেঁয়াজের আবাদটা করি। গত বছর পেঁয়াজের আবাদ প্রচুর পরিমাণে অঞ্চলে। গতবার কিনলাম ১৪০০ টাকা, ১৩০০ টাকা বস্তা। এইবার কিনছি ২৫০০ থেকে ২৬০০ টাকা বস্তা। সার কিনতে যাই আমাদের হচ্ছে, আর কীটনাশক কিনতে যাই আমাদের হচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ৮০ থেকে ৯০ মণ হতে পারে। এবার যদি আপনি সেই ধরনের দাম পায় তাহলে দেখা যাচ্ছে সেখানে মানে স্বাভাবিক হিসাবে করতে গেলে ১৫০০ পালেও দেখা যাচ্ছে যে আমার কিছু টাকা আয় আসবে। সরকারের আবেদন করে যদি এলসি না করে তাহলে আমরা কিছু পয়সা লাভবান হব। আর পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আশা করছি এটা আমাদের আমরা ভালো লাভ করতে পারবো এবং কৃষক প্রচুর পেঁয়াজ চাষ করছে এবং তারা খুবই আগ্রহী হচ্ছে। আশা করছি আমাদের আমদানি নির্ভরতাটা আমরা কমাতে পারবো। জেলায় এবছর মুড়িকাটা পেঁয়াজ চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৫০,০০০ টাকা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তার ৫ দিন আগে ১০ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় ময়মনসিংহ। মুক্তি ও মিত্রবাহিনীর তুমুল আক্রমণ ও প্রতিরোধে ৯ ডিসেম্বর রাতে ময়মনসিংহ থেকে পালিয়ে যায় পাক বাহিনী ও তাদের দোসররা। ১০ ডিসেম্বর সকালে উড়ানো হয় লাল সবুজের পতাকা। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ অঞ্চল থেকে হানাদার বাহিনীকে বিতাড়িত করতে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১ নম্বর সেক্টরের এফজে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর ১৩ রাজপুত রেজিমেন্ট এবং ৯৫ ব্রিগেডের ৫৭ মাউন্ট ডিভিশন যৌথভাবে যুদ্ধের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ভারত সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থেকে যুদ্ধ শুরু করে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী। তাদের তুমুল আক্রমণে পরাস্ত হয়ে হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করে। মুক্তি ও মিত্রের যৌথ বাহিনীর তুমুল যুদ্ধে টিকতে না পেরে ৯ ডিসেম্বর রাতে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদাররা। ১০ ডিসেম্বর সকালে হাজারো মুক্তি জনতাকে সাথে নিয়ে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে ময়মনসিংহকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী। ৯ তারিখ শেষ রাতে পাকিস্তানিরা পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা চতুর্দিক থেকে ময়মনসিংহ শহরে প্রবেশ করে। বিজয়ের আনন্দে আমরা সেই দিন দেখেছি মানুষের কি আনন্দ, বাঁধ ভাঙা জোয়ারের মতো আনন্দ। স্বাধীনতা সংগ্রামের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে মনে করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা বলতে যে জিনিসটা, এইটার সঠিক মূল্যায়ন পাইলাম না, মানে কোনো বুঝি না। তবে একটা কি খালি মুক্তিযোদ্ধারা সম্মানই দেয়। ময়মনসিংহে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ অযত্ন অবহেলায় থাকায় ক্ষোভ রয়েছে নতুন প্রজন্মের মধ্যে। ময়মনসিংহের যে মুক্তিযুদ্ধের ডিসেম্বরের যে স্তম্ভটা, এটা আসলেই
ময়মনসিংহ ব্রিজে যে অবস্থিত, এটার কোনো রক্ষণাবেক্ষণ আমরা প্রতিনিয়ত দেখতে পাই না। আমরা চাই যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকুক, যেভাবে আমরা আসতে পারি। মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় এ দিবসকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা জানালেন ময়মনসিংহের জেলা প্রশাসক। ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক আগে 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হওয়া ছিল একটি বড় অর্জন। আফরিন পপি, মোহনা সংবাদ। মানিকগঞ্জের শিল্প কারখানার বর্জ্যে দূষণের কবলে গাজীখালী নদী। দূষণে পাল্টে যাচ্ছে চিরচেনা গাজীখালী নদীর দৃশ্যপট। দূষিত পানি ব্যবহারে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের ব্যত্যয় ঘটলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন তাসিন তারিন। এইভাবেই সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে কলকারখানার বর্জ্য। গাজীখালী নদী এখন ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটের মুখে, যা শুধু নদী দূষণ নয়, পরিবেশের হুমকি হয়ে দাঁড়িয়েছে। দূষিত পানির দুর্গন্ধে চরম ভোগান্তিতে নদী পাড়ের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার বা ইটিপি ব্যবস্থা থাকলেও বর্জ্য নদীতে ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। ময়লা আবর্জনা গন্ধে থাকা হারি না, একটু হাত মুখ দিয়ে হয় না, গোসল করা হয় না, গরু গোসল করে হারি না। ওই ফ্যাক্টরি পানির নিকে আমাকে ঝামেলা। অনুযানের কিছু কিছু দ্বার আসতে আছে, যখন এই দ্বারটা বন্ধ হয়ে যাব তখন এই যে হাঁস মুরগিও কোনো কিছু পানিতে নামতে পারবো না, এটা নামার লগে লগে মরে যায়। এইসব বিষয়গুলোতে আমাদের প্রশাসনগুলো অনেক সময় দায়ভাবে কাজ করে থাকে। পরিবেশ অধিদপ্তর জানায় সরেজমিনে পরিদর্শন করে পরিবেশ দূষণের আলামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ বিধিমালায় যে পানির যে স্ট্যান্ডার্ড আছে, ওয়েস্ট ওয়াটারের যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড যদি অতিক্রম করে নদী দূষণ করা হয় অথবা জলাশয় দূষণ করা হয়, এতে তাদের আইনের আওতায় অবশ্যই আসবে। নদী রক্ষা আইন অনুযায়ী পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। পরিবেশ অধিদপ্তরের সাথে আবারও বসবো এবং সে ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব তাদের বিরুদ্ধে। নদীর স্বাস্থ্য রক্ষার জন্য এবং নদী রক্ষার জন্য, নদীর সম্পদ রক্ষার জন্য জেলা প্রশাসন সার্বিক দায়িত্ব পালন করবে। স্থানীয়দের দাবি, এক সময়ের খরস্রোতা নদীটি যেন পুনরায় দখল ও দূষণমুক্ত করে পরিবেশ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির মনোনীত প্রার্থীর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় ও ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বান্দরবানে ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা এবং পাহাড় ব্যবস্থাপনা নীতিমালায় ভূমিধস ঝুঁকি সংযুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জামালপুর ও গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 পালিত হয়েছে।
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় করেছেন। নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচনী অলিম্পিয়াড। রংপুর রিজিয়নের আওতাধীন 4টি সেক্টর ও 15টি ব্যাটালিয়নের সমন্বিত কার্যক্রমে সীমান্ত এলাকার নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও মানব পাচার রোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর শিরোনাম। নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল। দৈনিক ইত্তেফাক, আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা। শিক্ষা প্রশাসনে স্থবিরতা, শীর্ষ অনেক পদ শূন্য। সমকাল শিরোনাম করেছে, সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। শরিকদের সঙ্গে বিএনপির আসন বণ্টন শিগগিরই। বাংলাদেশ প্রতিদিন, আজকালের মধ্যেই নির্বাচনের তফসিল। প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা। মানবাধিকার লঙ্ঘন পদে পদে। যুগান্তর শিরোনাম করেছে, চালু হচ্ছে ইউনিক নম্বর 1 নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট। যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম, রিক্লেমিং হিউম্যান রাইটস অ্যাজ এভরিডে এসেনশিয়ালস। পলিটিক্যাল পার্টিজ মাস্ট টলারেট ডিসেন্ট অ্যান্ড এম্বারেস ডাইভার্সিটি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিএসি। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। পেঁয়াজের বাম্পার ফলনের আশায় কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা, আমদানি নির্ভরতা কমবে বলছে কৃষি বিভাগ। পরাজয় নিশ্চিত জেনেই বুদ্ধিজীবী হত্যা শুরু করে হানাদাররা। 10 ডিসেম্বর শত্রুমুক্ত হয় ময়মনসিংহ, মাদারীপুর, ভোলা ও নড়াইল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ পুরো 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।